আমি জানি, আমি জানি যে আমার কাজে কোনোদিন গাফিলতি হয় না। সে মনোযোগ সহকারী ছুটে গিয়েছে 12 বছরের যুবতীর কন্যার সন্ধান করতে, কিন্তু সে যদি তার পরিচয় দেয় তাহলে তো আমার একমাত্র সন্তান রহিম বাচ্চাকে পৃথিবীতে বাঁচাতে পারবে না। আমার রহিম বাচ্চাকে বাঁচাতে হবে। এখন আমি কি করবো? এখন আমি কি করবো? এখন আমি কি করবো? ঠিক আছে, এই গণক ঠাকুরের মাধ্যমে গণনা করে আমার এই সন্তানের নামকরণ আমি করেছিলাম। আরেকবার স্মরণ করবো আমি সেই গণক ঠাকুরকে, তার মাধ্যমে গণনা করে দেখবো আমার এই বিরাটপুর রাজ্যের মধ্যে আগামী শুক্রবারই সাফল্য হতে চলেছে। এমন কোন যুবতী কন্যার সন্ধান তিনি গতি করতে পারেন কিনা এই কাছে গণক ঠাকুরকে পাঠিয়ে আপনি আমার এই সন্তানের নামকরণ করেছিলেন, তাই না? আপনাকে আরেকটি গণনা করে দিতে হবে। আগামী শুক্রবার দিন 12 বছর পূর্ণ হতে চলেছে। এমন কোন যুবতী কন্যা আছে কিনা আমার এই নিরাজপুর রাজ্যের মধ্যে? আপনার গণনার তাহলে গণক ঠাকুর একটি বার বলুন, যে মেয়েটির সন্ধান আপনি পেয়েছেন, মেয়েটির নাম কি, তার পিতার নাম কি, বাড়ি কোথায়, তাকে আমি এই মুহূর্তে নিয়ে আসবো। বলুন কে সে মেয়ে? আমার পক্ষে যে একটু ভয় হচ্ছে। আমি নিরাপদে কাপড় বসলাম, আমি আপনাকে অবস্থান করলো নির্ভয়ে খুলে বলুন। আপনার রাজ্যে আপনার উজিরেওয়ালার ঘরে এক কন্যা আছে। আমার মহলে আছে 12 বছরের যুবতী কন্যা। কি বলুন, তার পিতার নাম কি? তার নাম হলো গিয়ে উজিরের কন্যা, তার নাম হলো গিয়ে রূপবান নেছা। আগামীকাল পূর্ণ হতে যাচ্ছে তার 12 সাল। গণক ঠাকুর, আমারই উজিরে আলার একমাত্র কন্যা মারুতবান নেছা আগামী শুক্রবার দিন 12 বছর পূর্ণ হতে চলেছে। শুক্রবার দিন পূর্ণ হতে চলেছে। আপনার গণনার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। সে সঙ্গে আমার কণ্ঠের মুক্তির মালা আবারও আপনার পুরস্কার। এবার আপনি যেতে পারেন। উজিরা লাগিয়েছে 12 বছরের যুবতী কন্যার সন্ধান করতে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না। তাহলে কি বুঝবো? আমি সারা রাজ্য করে খুঁজবো, 12 বছরের কন্যার সন্ধান আমি করতে পারলাম না। বলুন জনাব, এর পূর্বে কি আমি একটিবার জানতে পারি আপনি কোথায় কোথায় গিয়েছেন? জনাব, আমি নিরাজপুর রাজ্যের আনাচে কানাচে, রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সর্ব জায়গায় সর্বস্তরে আমি খোঁজ নিয়েছি। যাবে না আমার এই নিরাজপুর রাজ্যের সর্বস্তরে আপনি গিয়েছেন, তাই না? থেকে মহল পর্যন্ত ঘুরে দেখে এসেছেন। আপনি 12 বছরের যুবতী কন্যার সন্ধান করতে পারেন না জনাব। আর আমি আমার মাঝের রাতে বসে থেকে 12 বছরের যুবতী কন্যার সন্ধান করে ফেলেছি। আমাকে করে বলুন, কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা? আমি এই মুহূর্তে
আমি জানি হুকুমের অপেক্ষায় রয়েছেন, আপনি হুকুমে করার সাথে সাথে চলে যাবেন আপনি সুযোগী কন্যার সন্তান। তারপর কি আমি আপনার কাছ থেকে একটি কথা জানতে পারি? যে কন্যাটির নাম আমি এখন আপনার সম্মুখে উচ্চারণ করব, সেই কন্যাটি যদি আপনার আপনজন হয় তাহলে কি পারবেন তাকে রাজকীয় মর্যাদা দিয়ে এই মুহূর্তে দিয়ে আসতে? আপনার অত্যন্ত বিশ্বস্ত একজন রাজ কর্মচারী, সে আমার অতি আপনজন হলেও নির্দ্বিধায় সেই মেয়েটিকে আমি আপনার সন্তানের হাতে তুলে দেব। আপনার কথা শুনে আমি আনন্দে মুখরিত হয়েছি উজির আলম। আপনি যদি তাই করতে পারেন আর নয় দেরি, আপনি চলে যান এই মুহূর্তে আপনার ঘরে। আগামী শুক্রবার দিন 12 বছর পূর্ণ হতে চলেছে আপনার এই কন্যা তাকে রাজকীয় মর্যাদা দিয়ে নিয়ে আসুন আমার রাজদরবারে। আমি তাকে পুত্র মনে করি আমি আমার পক্ষে ধারণ করতে চাই। বলুন, বাচ্চার ছেলের সঙ্গে উজিরের পাত্র কন্যার বিবাহ এর চেয়ে পরম আনন্দের বিষয় আর কি হতে পারে যাব না। কিন্তু বিয়ের বিয়ে হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসার মঙ্গল। বিয়ে আর পুতুল খেলা নয়, হয় খেলুন নয় ভেঙে ফেলুন। ভারতের একটা শিশুর ছবি বছরের কন্যা মরুদার কেন বন্ধ করবো না। এ অসম্ভব কাজ আমার দ্বারা সম্ভব হবে না। কেননা আমি তো তার জন্মদাতা। গণিতের মধ্যে সব কিছু ভেঙে গিয়েছেন আপনি। এই মুহূর্তে বলেছেন তাকে রাজকীয় মর্যাদা দিয়ে নিয়ে আসবেন আমার রাস্তার ঘরে। তারপরেও আপনি বলেছেন বাদশাহ আন্দোলনের সঙ্গে বিয়ে করতে হবে বিয়ে। এত বড় আনন্দের কথা। তারপরে আবার বলছেন বিয়েটা কোনো খেলা নয়, খেললে রাস্তায় চলে। বলুন দাদা। একটিবার আপনি শুধু চিন্তা করে দেখুন, আমার একমাত্র সন্তানকে বাঁচাতে হলে 12 বছরের যুবতী কন্যার প্রয়োজন। আর আমার এই নিয়াসপুর রাজ্যের মধ্যে একমাত্র আপনার ঘরেই আছে 12 বছরের যুবতী কন্যা। একটিবার চলে যান আমার ভগবানের কাছে। আপনি বিয়ে করুন তাকে, আমি আমার পুত্র মনে করবো। আপনার এই অন্যায় অনুরোধ আমি রাখতে পারলাম না বলে আমি অত্যন্ত দুঃখিত যাব না। ওজির আলম, আমি জানি কোনোদিন আপনি আমার অবাধ্য হননি, তবে আপনার কাছে আমার করজনীয় অনুরোধ এই মুহূর্তে আপনি যান আমার এই সন্তানকে বাঁচাতে হলে আপনার মেয়ের প্রয়োজন। আপনি যান, আমার আদেশটুকু আপনি পালন করুন। যাব না, আপনার এই অন্যায় আদেশ আমি রাখতে পারলাম না। যাব না। ওজির সাহেব, বলুন না। আমি একটি কথা বলবো। বলুন। আপনি তো জানেন আমি কোনোদিন অন্যায়ের পথে পা বাড়াইনি, কোন প্রজাদের উপর জুলুম অত্যাচার করিনি। প্রজাদের সুখী আমি সুখী, প্রজাদের দুঃখী আমি দুঃখী। আজও অবধি আমার নামে কোনো কলঙ্ক নেই। তবে আমি আপনার কাছে একটি কথা বলবো শুধু, আমি নিরাজপুরে একাম্বর বাদশাহ, আমি আমার একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে এই মুহূর্তে আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনি আমার রাজকর্মচারী, আমি আপনার কাছে আপনি আমার মনিব আর আমি আপনার একজন সাধারণ কর্মচারী। আপনি মনিব হয়ে যদি কর্মচারীর কাছে নিঃসন্তানের জন্য দুহাত পেতে ভিক্ষে চাইতে পারেন, তাহলে আপনার কর্মচারী হয়ে আমি কেন আমার সন্তানের জন্য আপনার আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন তাহলে আপনি বিনিময়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এখন যা কিছু চাইবে আমি আপনাকে চাই দিতে রাজি আছি। শুধু তাই নয়, প্রয়োজন বুঝে যদি আমার নিরাজপুর রাজ্যের অর্ধেক অংশ আপনি রেখে দিতে চান, আমি তাই করবো। এই দিনাজপুর রাজ্যের অর্ধাংশ কেন, এই দিনাজপুর রাজ্যের মতো 10 রাজ্য এই উজিরের নামে উল্লেখ করে দিল। 12 দিনের একটা পুতুলের হাতে 12 বছরের কন্যা মার উপহার কেন বন্ধ করতে পারবো না? আপনি আমাকে আপনি যদি মারুফ নেতাকে আমার হাতে না তুলে দেন তাহলে আমার ভিতরে রহিম বাদশাকে বাঁচাতে পারবো না। রহিম বাদশাকে বাঁচাতেই হবে, রহিম বাদশাকে বাঁচাতেই হবে। ওজির আলম, বলুন সেটা। আপনি যদি
শাস্তি হবে, তোমার শাস্তি হবে, তোমার শাস্তি হবে। সম্মুখে দাঁড়িয়ে রয়েছে রাজাদের অপমানকারীর এক ব্যক্তি, যে রাজাদের অপমানকারীর কারণে আমি তাকে দিয়েছি হত্যার আদেশ। তুমি তাকে এই মুহূর্তে বন্দী করে নিয়ে যাবে মধ্যভূমিতে, বিবাহের সম্মুখে তাকে করবে শিরচ্ছেদ। আমি তাই করছি জনাব। আপনার অধীন আমি কর্মরত ছিলাম। তুমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে নিজ করে ক্ষমা করে দেবে। আর যাওয়ার বেলা আরেকটি অনুরোধ করে যাচ্ছি, যাবো না। আমার বর্তমানে আমার মরুভারকে যেন অন্যায় ভাবে ছিল না। এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে গিয়ে অন্যায় ধার আমি ধারবো না। যা কিছু করতে হয় আমি নিয়ে পরামর্শ নিজ হাতে করে নেব, কারো কাছে আমি জিজ্ঞাসাও করবো না। আর এখানে অপেক্ষা নয়, চলে যাবো আমি রূপবান নেতার কাছে। এই মুহূর্তে তাকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজ সম্মানে ধরে নেওয়ার মামা রাজপ্রাসাদে আমার পুত্র বধূ করে আমি আমার পক্ষে ধারণ করার জন্য আমি অন্যায় রাখবো না। আমার রূপবান নেতা আমার